রাজনৈতিক সহযোদ্ধা, এলাকাবাসী, রায়পুরবাসী, আপনারা দেখছেন আমি দীর্ঘদিন রাজনীতি করছি। এই রাজনীতি করতে যাই আমার কী হয়েছে সেটাও আপনারা দেখছেন। আমি রাজনীতি করছি, আমি মিটিং করছি, আমি মিছিল করছি, আমি শহীদ মিনারে ফুল দিছি, আমি প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম, আমি কোপ খাইছি। আমার দেখতে যাই মারুফ ভাই হামলার শিকার হয়েছে, হুন্ডা পড়া গেছে, পুলিশের হুন্ডা পড়া দিয়েছিল আমার সেদিন 2013 সালে। আমার মা ছিল হসপিটালে, আমার বোন ছিল, আমার ভাই ছিল, আপনারা ছিলেন, সাংবাদিক কাজল ক্যাশ ভাই ছিল, অনেকেই ছিল, আমার পাশে দাঁড়িয়েছিলেন সর্বস্তরের নেতাকর্মী। সেদিন শুধু আমার রক্ত যায় নাই, আমার কারণে আরও 5 জনের রক্ত গেছে আওয়ামী লীগের বা রায়পুরের। কীভাবে আমার কোবানোর পরে আমার রক্ত গেছে, আর যখন এই 5 জন আমাকে রক্ত দিচ্ছে তখন তাদের রক্ত তাদের শরীর থেকে বেরিয়েছে। এইগুলা কিন্তু আমার কারণে। আর আমার কেন রক্ত দিতেছে, আমার শিবিরে আবার কোবাইছে এই কারণে। সেদিন থেকে আমি তখন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। 16 সালে আমার সম্মেলন হয়ে গেছে, আমার কমিটি চলে গেছে। আমি তো কোনোদিন এই দল ছাড়ি নাই, আমি তো কোনোদিন এই রাজনীতি ছাড়ি নাই, আমি তো কোনোদিন মিটিং ছাড়ি নাই, আমি তো কোনোদিন মিছিল ছাড়ি নাই। আমি তো আমি তো কোপকে চোলাখালিতে মিতালি বাজার পর্যন্ত আসছি, শিখে যাইতে পারবেন কেউ? দেখেন না আপনারা, আজকে তো বাবাত পেরিতে গেছি, আমরা গেছি না। নৌকারে কি আমি আপনার করতে কম ভালোবাসি? এই দলটারে কি আমি আপনার এটা মনে হয়? কারণ এইটা যদি মনে হয় তাহলে এইটা আমার মনে হয় ঠিক না। এই দলের আমার ঠোঁট কাটা গেছে, এই দলের আমার লাঞ্চ কাটা গেছে, আমার পায়ের 2 পায়ের রক কাটা গেছে, এই দলের জন্য আমার একটা রাত নাই, আমার লাঞ্চ কাটা গেছে, আমার পিঠে অনেকগুলা কোপ, আমার লাঞ্চ অপারেশন করতে যায় আমার এই ডানাতে নিচে দিয়ে, আবার ডাক্তার কাটিয়ে আবার সেদিক দিয়ে পাইপ ঢুকাইছে। আমার তো সবাই ভালোই বাসতেন, আমার ঠোঁট কাটা গেছে ওই দুঃখে। আমি 14 সালে আমি 1.5 মাস কথা বলি না এই রায়পুরে কারোর সাথে, কারোর কথা জবাব দিই না, আমি শুধু কান্তাম। আপনারা আমার ভুলে গেছেন সেদিনের কথাগুলো। যদি না ভুলে থাকেন, অস্বীকার করতে পারবেন ভুলেন নাই। আমার কথা আর কখনো কেউ কোনো মাইকে প্লিজ করেন না, আমার জ্বালাটা আর বাড়ায়েন না। যে বিপুল নির্যাতিত আমার সামনে আর করেন না। আমি আপনাদের কাছে মাপ চেয়ে দিচ্ছি। আমি খুব খুশি হলাম আমার যদি আর কোনোদিন অন্তত এইভাবে অপমান না দেন। কি রিয়াজ ভাইয়া, তুই তো আমার আব্বাই কাছিলি, তুই তো কোনোদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দি প্রতিবাদ জানাস না রে বন্ধু। তোর বন্ধু তোরা জানাস বা কে আর কি ঘুমাইছে না আর আমি পড়ছি, আমি বলতে আমার বলতেছে প্লিজ আমার সহযোদ্ধা সৌরভ মিশরি সে ছাত্রলীগের তো বহিষ্কার হয়েছে, আর কেন্দ্রীয় ছাত্রলীগের উপসহ সম্পাদক সরি অর্থ বিষয়ক সম্পাদক সর্বোপরি ছাত্রলীগের ফয়সাল ভাইয়ের গায়ে হাত দিয়েছিল, সে তাকে অ্যারেস্ট করছে। আমি আর মারুফ ভাই যে তারা ছুটে আনছি, আমরা জিম্মানিয়া রায়পুর তারা থেকে আমরা ছুটে আনছি। কিন্তু কি হয়েছে, সে আবার বহিষ্কার হয়েছে। ডিস্ট্রিক্ট ছাত্রলীগ শেখ জামাল রিপন ভাই আর মনিরুজ্জামান পাটারি ভাই বলছে যদি সে আমাদের কাছ থেকে বস আমার কথা বলতে আমাদের কাছ থেকে যদি নিতে পারে, সিগনেচার নিতে পারে যে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক, তাহলে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। আমার বন্ধু বলতো চিন্তা করছে, একসাথে রাজনীতি করছে, একটা ভুল করছে। আমার সিগনেচারে যদি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়, তার ভবিষ্যৎ পলিটিক্যাল লাইফ আছে। আমি সিগনেচার প্রথম দিছি, সেদিন মিরাজ ভাই আমার বন্ধু মরে গেছে, আমার বন্ধু বাঁচি নাই। আমার বন্ধু কইছিল বিভু তোর ক্যান্ডিডেট হবো, তুই আর চিনস না কার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার। আমি কইছি হইলে আমার কোনো দুঃখ নাই,
আমার একটা বন্ধু আমাকে সিগনেচারের কারণে তার বাণিজ্যটা ফিরি পাইব। প্লিজ আমি একটু কথা বলি ভাই, সাইন করেন না ভাই। আর কি হলো, সে আমার সাথে সভাপতি, আমি সেক্রেটারি। আমি আজকে এতটা দিন কম খাইলাম, আপনারা আমার একটু কেউ কন। এ ভাই আমি একটু কথা কই ভাই, আমি একটু কথা কই লাগবে। আপনি আর কথা কেন না, আপনি কেউ কেন না নির্যাতিত। প্লিজ আর মাফ করে দিয়ে না, আপনাদের সামনে এভাবে কোনোদিন কথা কই না। কি হলো, কি হলো সেটা, সে আজ পর্যন্ত সে কোনোদিন একটা স্টেজে সে মাইকে বক্তৃতা দেয়, কোনোদিন সে বলে নাই যে আমার সহযোদ্ধা বিপুরে হামলা হয়েছে। সে কোনোদিন একটা স্টেটাস দেয় না। আমি তো একটা মানুষ, আমি কি তার একটু ভালোবাসা আশা করতে পারি না? তার দুঃখ করি লাভ নাই। আজকে কি হলো, আজকে সবাই নৌকার প্রোগ্রাম করে, আমিও তো করি। বিশ্বাস করেন আমি দলটারে খুব ভালোবাসি, আমি আপনাদেরকেও খুব ভালোবাসি। আমি তো কোনো পোস্ট চাই না। আমাকে কেউ বলতে পারবে না আমি কোনোদিন সালামদিন টিপু ভাই, আমি আঞ্জুবুলিক করি অথবা নোমান ভাই কারো কাছে বলছি আমি প্রার্থী। বিশ্বাস করলে বাইরে জিজ্ঞেস করে দেখেন, আমি কোনোদিন কই নাই। হয়তো কোনো দায়িত্ববান দিলে আমি গ্রহণ করতাম, কিন্তু বলি না এই ভয়ে যে আমি যে ভাইরে ভালোবাসি, ভাই যদি কোনো কারণে আমার মধ্যে যদি কোনো অযোগ্যতার কারণ থাকে, ভাই যদি আমাকে প্রশ্ন নাও দেয় আমি মেনে নেবো, কিন্তু ভাই পরে ভাববে যে এই মানে আমার কম ভালোবাসে। এই ভয়ে আমি কোনোদিন ভাইরে কই নেই যে ভাই আমি প্রার্থী। যাক, সেসব কোনো কথা না। কথা হচ্ছে আজকে কি নিয়ে বসা হলো, আজকে বসা হলো কিছু আর জন্য না, আমার কথাগুলো আমার বলতে তো বন্ধু কথা, আমি লাইভে, প্লিজ কথা বুঝতে বন্ধু। আজকে লক্ষ্মীপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মহোদয় আসছে, রায়পুরের নির্বাচন নিয়ে আলোচনা বসছে পিসাসের এই ভবনে। এর মধ্যে আমার আসতে একটু লেট হয়েছে, ওনার আগে আসছে। আমি দুপুরে বাসায় গেছি, আমি ফ্রেশ হয়েছি, আমি ড্রেস আপ চেঞ্জ করছি। আমি আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি, দুপুরের আগে 12টার দিকে বাকি একটা অফিসে। আমি আর বাসায় আম্মু বলছে খাওয়া দাওয়া করি, আমি দুপুরে খাই নিছি। আমি তাড়াতাড়ি চলে আসছি, আমার নেতারা আসবে, প্রোগ্রাম আছে, সবাই থাকবে, আমি একটু যাবো। আমি গেছি, যাই, আমি হুন্ডাটা আমার কাছে শিবলু ভাইয়ের হুন্ডা ছিল, আমি হুন্ডার বাইক নিয়ে গেছিলাম। আমি হুন্ডাটা ওই এসারি ভবনের ভিতরে ঢুকে যখন দেখলাম যে সবাই দোতলায় আর সবাই কথা বলতেছে সাইডে, আমি সামনে বাইকটা রাখি, আমি কারো কিছু না জিজ্ঞেস করি আমি উঠে গেছি। আমি বুঝতে পারি নাই যে ভিতরে ঢুকা নিষেধ ছিল। ও আমার একটা ফ্রেন্ড ছিল সামনে, উপরে কারো উঠতে যান, আমি আসেন নেতা কর্মীরা আসেন, আসে অনেকে। আমি বললাম যে আমার জন্য সমস্যা নেই, আমি তো কোনো প্রার্থীও না কিছু না, আর আমি আমার লীগের লোক, আমি যে কোনো জায়গায় যাইতে পারি, আমার নেতারা আসছে, আমি একটু দেখা করি আসি। সাথে সাথে মেয়র প্রার্থী যিনি রুল ভাই উনি আসছে, ওনারা সালাম দিচ্ছি, উনি গেছে, আমিও বাইরের পিছনে ঢুকছি। পরে আমার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে একজন বলছে যে এই প্রার্থী ছাড়া কেউ এলাও না। আমি সাথে সাথে চলে আসছি, আমার কোনো দুঃখ নাই, এটা নিয়ে তো আমার কোনো সমস্যা থাকতে পারে না। কিন্তু যেটা হইলো, কিছুক্ষণ পরে আমি উপরে দাঁড়াইছিলাম না, ভিতরের রুমে বসা ছিলাম, বসে বসে মোবাইল টিপছি। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় আসছে ওই রুমে, এসে উনি আসর নামাজটা পড়ছে, পরে উনি আবার গেছে। একটু পরে যখন শুনছি মাইকে শুনছি যে প্রোগ্রাম শেষ, আমি বের হয়েছি। আমি একে একে দাঁড়াই সিনিয়র নেতৃবৃন্দদেরকে সালাম করতেছিলাম। এর মধ্যে আমার 13 সালে যে আমার কোপাইছে, আমি লাইটের আলোতে কিন্তু তাকে দেখছি, তার নাম হচ্ছে সোহাগ। সে বর্তমানে 6 নং ওয়ার্ড থেকে কমিশনার পদপ্রার্থী। এইটা নিয়ে আমার দলের কারোর কোনো প্রতিবাদ নাই, যাক সেটা আপনাদের ব্যক্তিগত এখতিয়ার। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা হয়তো বুঝেন না, এটা আমার ব্যর্থতা, এটা আপনাদের না। একে একে সবার মাঝখান থেকে সোহাগও বাইরে আসলো। আমি তো পুরো অবাক, হঠাৎ করি, মানে আমি তো তারে তো আশা করতে পারি না, সে কেন আসবে। সে এসে আমার হাত বাড়াই দিছে, আর আমি তারে আগে তো বলছি আপনি করি, আমি আর সহ্য করতে পারি না। আমি তারা বলছি যে
সোহাগ তুই এখানে কেন আসছস? না এটা বলি না, সরি, আমি বলছি যে কিরে সোহাগ, তুই এবার আমার দলের ভিতরে চলে এসছস, আমার কবে তো শান্তি হয় না। এট এ টাইম পিছন থেকে আমার পুরো আওয়ামী লীগের আহ্বায়ক সাহেব আসে আমার ডাক দিছে, এই তারা আমরা দাওয়াত দিয়ে আনছি। ঠিক আছে, আমি বলছি যে মামা আমি আপনার পায়ে পড়ি, আমি মাপ চাই, আপনি আমার বেয়াদবি নিয়েন না, আমি আসলে ওরা সহ্য করতে পারি না। আমি মামা কেন সহ্য করতে পারি না? আপনি তো এটা জানেন, আপনি নামাজ পড়াইছেন, আমি ওই দিন আসর নামাজ আপনার লোকে পড়ছি, আপনি মামা ওই মুসল্লি, মামা বিশ্বাস করেন সে কাড়াই তাই আমার কমাইছে মামা। আপনি আপনি তো ব্যাকের মায়াটা বুঝেন, আপনি তো আমার কথা খুব কম, আমি থাকলেও কারণ আমি না থাকলেও আমার আফসোস করেন বাবা। আমি তো কিচ্ছু চাইনি দলের কাছে, আপনারা কেউ কর না, আমি কারো কাছে কিছু চাইছি? আমি কারো বাড়তি নাকি? তাহলে আমার মতো একটা বিভু আপনার লোকের নৌকার নির্বাচন করে, আপনারা কি এতে সন্তুষ্ট না? আমার মতো কর্মী এই দলে লাগতো না। আমি পরে খোঁজ খবর লই, তার বক্তৃতা জানছি, তার বক্তৃতা দেওয়ার সময় বলছে যে সে শিবির নেতা, বলার পরে সে অস্বীকার করছে। সে আজকে সেখানে বলে সে আওয়ামী লীগ পরিবারের সন্তান, সে আওয়ামী লীগ করে। আরে দুঃখ, আরে কষ্ট, আরে রাজনীতি, সুন্দর জীবনটা শেষ করে দিলাম আমার। আমার এতদিন আমার দলের প্রতি, আমার মানে আমার আপনারা এটা কিনলেন, আমার সুন্দর মনটা নষ্ট করে দিলেন। লক্ষ্মীপুরের নেতারা তো তারা চিনে না, আপনারা তো সবাই চিনেন, কেউ একজন তো তারা বাইরে করে দিতে পারতেন। আমি আপনাকে একজনের মন জয় করতে পারি না। আজকে আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই, যেটা আড়ালে হয়ে গেছে, আপনারা কেউ জানেন না। 13 সালের কোপ খাওয়ার পরে ঠিক 14 সালে না, সরি 15 সালের দিকে আমি হঠাৎ একদিন বিকালবেলায় আমি আমার শিবিরের অনেক লোকজনরা আমি রাস্তায় দেখতে পাইছি। আমার কাছে ওই দিন চিন চপ্পর ভালো মনে হয়নি। ভালো না মনে হতে আমি বাসা বাড়িতে গেছি, আমার দাদার বাড়ি এখানে। তাই ভাবলাম আমি প্রতিদিন তো আমি আমার নতুন বাড়িতে যাই, আজকে আমি এইদিকে যাই, এইদিকে গেলে মানে আমার পাইবো না। কিন্তু আমি বাসাবাড়ি বাজারে যাই, আমি দেখলাম যে না, সিমটম ভালো না। পরে আমার মনে আছে একটা ছেলে বাসাবাড়ির থেকে ওই যে মুডিগোল না, সরি জায়গাটার নামটা আমি জানি, নাদিরুজ্জামান চেয়ারম্যানের বাড়ির পাশে ঢুকে একটু সামনে। এই ছেলেটার একটা প্রবলেম হয়েছে, আর একবার আমার কাছে প্রায় মনে হয় 15-16 দিন আমার বাসা ছিল। পরে তার যা জামাল সারছে, সে চলে গেছে, তার বাসা এখানে। ইসমাইল নামে ছেলেটা। আমি তো তার উপকার করছি, আমি ভাবলাম যে আমি আস্তের উপরে কোনো দিকে আমার কেউ যেন না দেখে, আমি ওর কাছে চলে যাই। আমি ওর কাছে চলে গেছি ঠিকই। আমি ওর বাসার সামনে জোরে কল দিছি, আর আমি যাই দেখলাম যে, আমি নাম বলবো না, বিএনপির একটা ছেলে মামলা খেয়ে ওর কাছে দিয়ে পলাইছে। কিন্তু ওই ছেলেটা সেদিন রাতে আমি যখন বিপদে পড়ছিলাম, আমার খুব বেশি উপকার করছে। আমি যাই দিই তারে আমার দেওয়ার পরে আমি গেলাম, কিরে ভাই এনে কবাই আপনি এনে, আমি কিনা আমি এমনি ঘুরতে আসছি, আমি তার আর কিছু বলি নাই। আমি ওইখান থেকে চলে আসছি। আসার পরে আমি আমার পুরান বাড়ির পিছন আমি বাড়িতে ঢুকতে নিয়ে আমি বাসা বাড়ির ডিএস মেম্বার বলে যে, আমি ডিএস মেম্বারের কল দিছি। ডিএস মেম্বারের কল দিয়ে করলাম যে, বন্ধু তুই কই? আমি তো আমার বাবার সাথে কথা বলতেছি বাসাবাড়ি বাজারে। আমি বললাম যে, বন্ধু পরিস্থিতি তো ভালো না, পরিস্থিতি তো খুব খারাপ, আমার উপরে মানে আবার হামলা হইব। কী কাজ তুই ঠিক আছে, তুই কোনায় বন্ধু? আমি তো এলাকাত। কয় তুই এলাকাত বলি, তুই কোন এলাকাত? আমি বাসা বাড়ি। তো এটা কইছি বাসা বাড়ি, তাহলে তুই এক কাজ কর, বাজারের দিকে। আমি কাছে ঠিক আছে দোস্ত, তুই থাক, আমি আইতে আসি। আমি আমার বাড়ির পাশে সিডের বাড়ি বিলের কিনে দিই, আমি তো জায়গা চিনি না এই জায়গা, আমি তো এই বাড়িতে তেমন একটা থাকি না। পরবর্তীতে আমি বাড়ির দিকে ঢুকতে নিছি, একটা টাইম কারেন্ট গেছে। তো বাড়ির সামনে আমার মিয়া ভাই ডাক্তার ফার্মেসি আছে, ওনার দোকানের মধ্যে একটা লাইট জ্বলতেছে।
আমি স্পষ্ট দেখতে পাইছি যে অনেকগুলো সিরিয়ালে সব আমার বাড়ির দিকে ঢুকতে আছে, প্রায় কত 7-8টা তো হবেই একবারে। আর তখন শীতকাল ছিল, মুখের মধ্যে সব মানে টিয়ে পেঁচানো দূর থেকে বোঝা যায়। আমার গায়ে একটা সাদা একটা চাদর ছিল সেদিন, তো সাদা চাদরের কারণে আমি করছি কি, আমি এই বাড়ির পাশে ছোট্ট একটা বিল আছে, বিল থেকে উঠে বাগানের মধ্যে ঢুকছি। ঢুকে আমি মাটিতে বসে গেছি, চাদরটা ফালাই দিছি। ফালাই দিয়ে আমি বাড়ির উঠানের ভিতর দিই, যেই বাড়ি আমার বাপ দাদা রাখি গেছে। আমরা বাজারে বড় হয়েছি, আমি বাড়িতে থাকি না। আমার দুঃখ, আমি সেই বাড়িতে যাই, তাদের জন্য থাকতে পারি না। আমি পালাই চলি এইটাই, আমি দৌড়ে চলে গেছি। এত যাওয়ার পরে এখানে আমার গ্রাম বাড়ি আর গাছা বাড়ির ভিতরে, আমি ওই বাড়ির ভিতর দিয়ে যাই। আমি বাসা বাড়ির মামুন মেম্বার, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক। এই মামুন ভাই কি পোস্টারে ছিল আমার সময়? না না, বাসা বাড়ির মামুন ভাই আমার উপজেলা ছাত্রলীগ যুগ্ম ছিল, লক্ষ্মীপুরের একটা পোস্টে ছিল, ডিস্ট্রিক্ট ছাত্রলীগের নেতা তো উনি। সরি, আমার এই মুহূর্তে না না ভালো পোস্টে ছিল, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। 4 নম্বর সোনাপুর ইউনিয়নের প্যানেল মেয়র আসতে আমি বলতেছি, আমার বলতে তো বন্ধু, আমি এক দৌড়ে মাউন্ট মেম্বারের বাড়ির ওইখানে গেছি যাই না। সরি, আমি এর আগে বাসা বাড়ির আক্তার বেরে কল দিছি। 4 নম্বর সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের এখন সম্ভবত সাংগঠনিক সম্পাদক, সাবেক আপনার যুবলীগের সভাপতি, উনার আমি কল দিছি। কল দিয়ে গেলাম, আক্তার ভাই আমি তো একটু প্রবলেমে পড়ছি, তো কী রয়েছে? আমি কে ভাই, আমি তো আমাকে বাড়ির এই সাইডে, আমার উপরে তো আবার হামলা হয়েছে। তুই কী করছ? তুই বাসা বাড়ির দিকে ভাই এনাসি। আমি এটা কই স্যার, আমি কাছে ভাই আইতেছি, এটাকে আমি লাইন কেটে দিই, আমি এদিকে যাই না। আমি মাউন্ট মেম্বারের বাসা চিনি, আমি মাউন্ট মেম্বারের বিল্ডিংয়ের চারপাশে দিয়ে সানসেট থাকে, বিল্ডিংয়ের সানসেটের নিচে যাই আমি, দাঁড়াই মাউন্ট মেম্বারের একটা কল দিছি। কল দিকে ভাই আমার উপরে তো হামলা হয়েছে, আমি আমরা বিল্ডিংয়ের সানসেটের নিচে। তুই বিভু কী করছ? তোর উপরে বাসা বাড়িতে হামলা করেন না, লোক নাই ভাই, বিশ্বাস করো না ভাই, বুঝতে পারে না। কিন্তু ভাই আসলে হামলা হয়েছিল ভাই, আমি আপনার বাসার নিচে মাউন্ট ভাই কেদিন আপনি আছেন কিনা লাগবে আমি জানি না। আমি সেদিন আপনার বাসার নিচে দাঁড়াতে পারি নাই আতঙ্কে। আমি জীবনে যেদিকে যাই না, আমি বিলে নামছি, সেদিন আমি কালে নামছি। আমি একজনের পেয়ারা গাছ ভাই এক বাসার চাঁদের বুড়ি দাঁড়ানোছি, ওরা নিচে দিয়ে সব ঘুরতেছে। ওরা যাওয়ার পরে অনেকক্ষণ পরে 7 দিন আমি এক বাসার জানলা দিয়ে টোকা দিয়ে কইছি যে আমি বাচ্চু ডাক্তারের ছোটো ভাই, আমি সুবিয়ার পোলা বিপু। বাসা থেকে একটা মহিলা জিজ্ঞেস করছিল কে, পুরুষও ছিল বাসায়, আমি বাড়ি চিনি না, এন দিয়ে আশেপাশে কোন বাড়ি। আমি কইছি আমি আমাদের এই পাশের বাড়ি, বাচ্চু ডাক্তারের ছোটো ভাই, আমি আমাদের বাসা বাজার, আমি সুবিয়ার ছোটো ছেলে বিপু, প্লিজ আমার একটু বাচ্চার আমার উপরে হামলা হয়েছে, কেউ দরজা খোলে নাই মামুন ভাই। সেদিন আপনি আমার কথা বিশ্বাস করেন নাই, আমি কোনো রকম ঘুরতে ঘুরতে কেমনি যদি আমার বুড়ার বাড়ির সামনে হয়েছে, আর আমার মনে উঠছে আমার বাড়িতে তো আমার সব আছে, আমি কই যাই, কারে ঢুকাই? আমি দৌড়ি বাড়িতে গেছি, আর আমার বুড়ার বাড়িতে ঢুকছে দিয়েছে আমার ছোটো ভাই রকি বাবু, ওরা টিভিতে জানালা দিয়ে আমি ডাক দিয়েছি, আর কে এইগুলো তো কয় ভাই বিভু, এই কাকা আম্মু বিভু ভাই আইছে। আমি এভাবে চুপ করছি, চুপ করে কথা করছিলাম, সেগুলো দরজা খুলে দিচ্ছে। চাচি আম্মা সামনে এসে বাচ্চা, আমি ধরছি চাচি আম্মা, আরে বাঁচান। আপনার কারণ এসব কিচ্ছু মনে নাই, যদি থাকতো আজকে আপনারা সোহাগ মিলে মিটিং করতেন না। তারপরে চাচি মাকে কইছে যে তুই আর বলা, তুই কি করছ? তুই তোর ছোট ভাই করে ঘুম আইসা তোর ভাড়া দিয়া পিছনে দরজা দিয়েছে, হাত মুখ ধুয়ে লোদ ছিল পায়ের মধ্যে অনেক, সব কিছু ঘুমাই দিচ্ছি। পরের দিন শুক্রবার আমার মনে আছে, আমি আবার এই বাড়িতে, আমার নতুন বাড়িতে গেছি। আমার বাসা বাড়িতে মানে আমার জানে আমার নতুন বাড়ি আছে, পুরান বাড়ি আছে জানে, পাশাপাশি বাড়ি। বাড়িতে আবার সেদিন সেই আবার ওই যেখানে চাদর রাখছে আমি সেইখানে চাদরটা পাইছি, কিন্তু আমি পালাইছি মাটিতে পড়ে নাই, ছিল ইয়ের মধ্যে বাসের উপরে একটা, কেউ বিলের পাশে একটা ধর্নার মতো দিচ্ছে, ওইখানে ধর্না না কি কয় যে। দেখ আমি ওইখান থেকে আর রায়পুরে আসিনি, সেদিন আমি সরাসরি লক্ষ্মীপুরে চলে গেছি। আমার বন্ধু জিয়াদ, সরকারি ছাত্রলীগের, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ডিস্ট্রিক্ট ছাত্রলীগের সম্ভবত জয়েন্ট সেক্রেটারি ছিল, মনির ভাই রিপন ভাইয়ের কমিটিতে। তার কাছে চলে গেছি, তাই বলছি যে বন্ধু আমার তো খুব প্রবলেম হচ্ছে, আমি কয়টা দিন থাকবো, আমার একটা বাসা ঠিক করে দিই, আমার একটা প্লাট নিয়ে দেয়। কত আমার বাসা থাকে? আমি কি না বন্ধু, আমি তোর বাসা থাকবো না।
আমি তোর বাসায় থাকবো না, কারণ হচ্ছে আমি আমি বেশ কিছুদিন থাকতে চাই, যে কদিন আমার ভালো লাগে আমি ওই কদিন থাকবো, তোর যতদিন ইচ্ছে তুই আমার বাসায় থাক। আমি না বন্ধু, তুই আমার তোর বাসায় রাখিস না। পরে তার একটা ছোটো ভাই ছিল মোবারক কলোনি, সরি নামটা যেন কি এই মুহূর্তে একটু আমার নামটা একবার মনে আসছিল, এমন আসতেছে না, আমি নাম মনে আসলে বলবো। তার একটা ছোটো ভাইয়ের সাথে আমার ব্যবস্থা করে দিচ্ছে, তাদের বাসায় আমি 4-5 দিন ছিলাম মনে হয়, বেশি ছিলাম না। নামটা মনে আসে না। ওই ছেলেটা অনেক ভালো ছেলে, সে আমার অনেক কেয়ার করতো, কিন্তু যাই ওর সাথে ঘুমাইতাম শুধু, কিন্তু আসি দিনের বেলায় এই জিয়াদ, কাউসার, মিল্টন, আমি ওদের সাথে, তারপরে আমার বন্ধু আশরাফ, তারপরে ওই যে আলম, এরা সবাই আমার ফ্রেন্ড। জানি না ওরা কেউ আছে কিনা এই মুহূর্তে লাইনে, ওদের সাথে ঘুরতাম পারতাম, কালচার, ঠিক আছে, ওরা সবাই আওয়ামী লীগ ফ্যামিলি, ছাত্রলীগ করে, তাদের সাথে সময় কাটাতাম। চলে আসছি কিছুদিন পরে রায়পুরে, আর একটা কাহিনী শুনেলাম। কিন্তু তারপরের দিন কি হয়েছে, একটা অনাকাঙ্ক্ষিত আরেকটা ঘটনা ঘটছে। যেদিন আমার উপরে হামলা হয়েছিল, আমি লক্ষ্মীপুরে যে গেছি শুক্রবারে, ওই শুক্রবার দিনে রায়পুর উপজেলা যুবলীগের সাবেক মেম্বার, সবাই চিনেন মোটামুটি, আমাদের নুন্নবী শাওন ভাই, তার উপরে হামলা হয়েছিল। সেই কোথায়, ওই একই জায়গায় একই রোডে, আমার বাড়ির থেকে জাস্ট কয়েক শগত দূরে মামুন মেম্বার বাড়ির আগে 2টা মোড় আছে, 2 মোড়ের আগে 3 নাম্বার মোড়ে। সেদিন উনি ওইখানে দাঁড়াই থাকি, মামুন মেম্বারের কল দেওয়ার পরে বাসাবাড়ি থেকে আক্তার ভাই, মামুন ভাই, সম্ভবত শামীম ভাই, শামীম মিজি অনেকে আসছে। আইসা তারপরে যাই তার উদ্ধার করছে। ভাই আগের দিন তার কথাটা বিশ্বাস করলে ভাই, না তুমি মিথ্যুক না ভাই, আমি জানি, আমি মাথার ছাত্র, আমি জানি মিথ্যে বললাম মহাপাপ, আমি মিথ্যে বলি না ভাই। আরে ভাই, রে ভাই চিনে না রে, কষ্ট, এই কষ্ট আমার চাইবো না। আমি কারোর মনে কষ্ট দিয়ে থাকলে আমার মাফ করে দিয়েন। আমি আমি সঙ্গে কোনোদিন মন থেকে মানে মাফ করতে পারুন না, এই কারণে আমি জানি কারোর মাফ করে দিলে আল্লাহ তারে অনেক বড় ইয়ে দেয়, পুরস্কার দেয় আখেরাতে। আমি অবশ্যই আমি আমার আল্লাহ আখেরাতে পুরস্কার চাই, ভালো পুরস্কার চাই। মানুষ চিরকাল বাঁচে থাকে না, আমিও থাকবো না, আমি জানি কেউ থাকে নাই। আমার জন্মের 1 বছর পরে বাবা মারা গেছে। আজকে যদি আমার বাবা যদি বাঁচে থাকতো, আমার কিন্তু প্রতিবাদ করার লোক থাকতো। আমি তো আমার পিছনে 3 দূরে মামা ডাকার, মামা ডাকি, কারোর চাচা ডাকি। আমি তো ব্যবসা বাণিজ্য করে কিনতে 3টা সিএনজি কিনছিলাম নিজে, গাজীবাড়ির দোতলা একটা গার্মেন্টস দিয়েছিলাম ম্যানসার। আমার বড় বোন আমার একটা প্রাইভেট কার গিফট করছিল সে 11 সালে। আমি ছাত্রলীগ করতে যাই, আমি বলবো না আমি ছাত্রলীগের পিছিয়ে সব উড়ে দিয়েছি, নিজে চলতেও টাকা লাগে আমার, কিন্তু সবই গিয়েছে। 13 সালে যখন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তারপরে তো আমার আর ব্যবসা বাণিজ্য মন বসে নাই। আমি তো আপনার সাথে কথা বলি নাই, আমার কথা তো আপনারা কেউ শুনেন নাই, আপনারা ভুলে গেছেন। আমি কি শুধুই আফসোসের পাত্র? আমার কাছে কি একটু কষ্ট লাগে না? আমি কি মানুষ না? আমিও তো মানুষ। আমি তো কোনো কিছু নেই, কারণ আমার কোনো কম নাই, কোনো রাগ নাই দলের। আমি আর কেমনে মাফ করি? আমার বাসাতে আমার দলের আরো হাত ধরে যে রক্ত গেছে, এই রক্তের কি হইব? আমার দেখতে এসে মারুফের মতো লোক যে 3টা আঙুল ভাঙছে, মাথা বাড়ছে, একটা এনে পড়া গেছে, এগুলার কি হইব? আমার কাজল ভাইয়ের মতো লোক, রায়পুরের একটা আইডল, যার বিয়েতে জেলা লীগের সভাপতি সেক্রেটারি সবাই আসছে, ডিসি মহোদয় আসছে, এসপি সব আসছে, সর্বস্তরের জনগণ আসছে। উনার মতো লোক যখন বলে বিভু তোরে আমি দেখতে যাই, আমি সেদিন হসপিটালের টেবিলের, নার্সের টেবিলের নিচে ঢুকতে হয়েছে, নিজেকে ঋণী হয়ে থাকি না উনার কাছে, থাকতে তো হয় ভাই, আমি তো মানুষ, এই কৃতজ্ঞতা বোধটুকু তো উনার প্রতি আমার থাকা উচিত। এত মানুষের যে রক্ত গেল, যার কারণে গেল, তো তারপরে সিয়াব গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার পুরো ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আল্লাহ বেস্তর শিক্ষক, তার মাথা পাঠাই দিয়েছিল আমার মনে আছে। তার কিছুক্ষণ আগে তার
তার কিছুক্ষণ আগে সে আমার সাথে ছিল। মারুফ ভাই যখন আমাকে দেখতে আসছে আমি কিন্তু তার আগে কাঁদি নাই। ভাইয়ের স্যার আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি নাই। আমি আর ভাই তো অনেক মিটিং মিছিল করছি একসাথে, ভাই তো আমার অনেক আদর করে। ভাইয়ের পাইলে তো আমি সাহস পাইতাম, ভাই তো আমার সবসময় সুবুদ্ধি দিত। আমি ভাই স্যার হসপিটাল আমার মনে আছে, আমার হাজার হাজার মানুষ দেখতে গেছে। আমি ভাইয়ের দিকে তাকাই, চোখের বাড়ি বালা দিছে, ভাই কয় বিপু তোর কিছু হইতো না, তুই বাঁচি যাবি, তুমি বাঁচি যাবো, তোমার কিছু হইতো না, আমি তোমার ঢাকা লই যাই। অ্যাম্বুলেন্স ঠিক করতে অ্যাম্বুলেন্সের কথা কয়ে আসি। ওই সময় আমার লাঞ্চের যে অপারেশন করি যে বারুল আলম স্যার সহ নীলাক্ষিপাল ছিল, ইয়াসিন মাহমুদ স্যার ছিল, ওনার সাথেই কাঁচের বোতলটা লাগাই দিছিল, বলছিল যে এটা মাটিতে রাখলে যদি ভাঙি যায় তাহলে বিপু শেষ, যদি বুকের উপরে কোনোভাবে একবার কেউ উস্কে উঠে তাহলেও বিপু শেষ। আমার এই ছোটো ভাইগুলা আর আমার বোন কাঁচের বোতলটালে বসে থাকতো, আমরা মনে ভুলি যান নাই। তার মধ্যে একজন এসে রাজু, যে গতকালকে মারা গেছে। একজন হচ্ছে শিয়াব, নতুন বাজারের সদ্রিমিদ্দা আঙ্কেলের ছেলে। আরেকজন হচ্ছে আমার যতটুকু মনে আছে আমি তাদের নাম বলতেছি, আমার ক্ষমা করে দিয়েন ভাই। আমি যদি সামনে আছে গাড়ি, এই যে চাবি নাও, গাড়ির চাবি যে গাড়ি ওই সামনে পার্ক করা আছে। আমি কথা বলতেছি একটু, কেন পরে খাইছি। আমি যদি কারোর নাম বলতে ভুল করে থাকি আমি সরি, আশা করি ভুল করতেছি না আমি। তো শিয়াব আমার বলছিল যে ভাই আমি মারুফের সাথে যাই, পাশে থাকি। আমি বলছি ঠিক আছে যাও। তো সে যখন নিচে নামি গেছে মারুফ ভাইয়ের সাথে, কিছুক্ষণ পরেই আমি একটু চোখটা বন্ধ করছিলাম যে শান্তি পাইছি, আমি হয়তো এবার বাঁচি যাবো, টাকা লই যাবো, ভাই আইসে মারুফ ভাই। কিন্তু আজ আমি বিশ্বাস করেন খুব কষ্ট পাইছিলাম, এমনকি খুব আতঙ্কিত হয়েছিলাম। আর জীবনে একটা সময় 1 মিনিটের লইল নিজের খুব গৃহীত মনে হয়েছে যখন দেখছি আমার মা আতঙ্কিত, আমার বোন আতঙ্কিত, আমার ভাই আতঙ্কিত, আমার বোনের শাশুড়ি আতঙ্কিত, আমার বোনের কালা শাশুড়ি স্বপ্ন আন্টি আতঙ্কিত। স্বপ্ন কমিশনার উনি আবার দেখতে গেছিল মুক্তি হসপিটালের ভিতরে। তারপরে সায়রা ম্যাডাম, আমার বোনের কালা শাশুড়ি, উনি আতঙ্কিত। আর হসপিটালের মধ্যে শুধু নিচে দুরুম 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 আওয়াজ শোনা যাইতেছে, সব ভাঙি ফেলতেছে। তখন আমি আতঙ্কিত হই নাই, তখন আমার নিজের কাছে নিজের খুব ছোট মনে হয়েছে। আরে লাইফ, কি লাইফের কি করলাম, কি মানুষ হইলাম। আমার কারণে আমার রুমের মধ্যে এতগুলা মানুষ বিপদে, আমার যে তারা চাইতেছে এত কদিনে কি অবস্থা। একটু পরে শুনে যে দুরুম দুরুম পিকতে আছে উপরে, খুব আওয়াজ, খুব কষ্ট লাগছিল। তখন আমার উপায় ছিল না আমি উঠে যাওয়ার, খুব কষ্ট লাগছিল। তারপরে আমার মেয়ে যেমন অনেকক্ষণ পরে, মানে এই প্রায় 10 মিনিট পরে পিটাপিটি থামছে। আমার মেজো আপু নাজমারিন শিল্পী আপু, উনি আমার কাছে এসে বললো যে বিপু মারুফে তো মনে মারিয়া লাইছে রে, ওলাগারে খুব মারছে। আমার বই নেই কথা কইছে, চিন্তা করছে আল্লাহ মারুফে শেষ। এটা আমি কেমনে ওই মুহূর্তে আর কাছে কেরোটা লাগছে কন, আপনার অত মানুষ একটা বার ভাবেন আমার, আমি নিজে কত ছোট হয়েছি তখন নিজের কাছে। এইসব আমি সহ্য করতে হয়েছি, কিন্তু এই রাজনীতি করতে আসি। যাক আমার ভাইয়ের আয়াত ছিল, আল্লাহ বাঁচায় রাখছে। কিছুক্ষণ পরে যেটা হয়েছে, রুমের দরজা খুলছে, আবার আসছে কে, ওই শিহাব যে আমার কাছ থেকে গেছে, ছোট ভাইটা গেছে ভালো চালো, আসি মাথার মধ্যে পুরা ব্যান্ডিজ, তার মাথার মধ্যে 11টা সিলাই দিচ্ছে। সে গাড়ি অ্যাক্সিডেন্টটা মারা গেছে, কিন্তু সে আমার বলতে মেট্রিক করে গেছে। আর কল দিত প্রায় টাইমে 9টা-10টার দিকে, রাত্রেবেলা কল দিকে, তো ভাইয়া আমি পড়তে বসছি, আমি তো উঠতে পারি না ভাইয়া, আমার চোখের পানি পড়ে ভাইয়া, আমি কিনতাম, আমার মাথা ব্যথা করে, আমি তাকাইতে পারি না ভাই। আব্বু আমি শুনলে তো ভাইয়া, আব্বু তো স্ট্রোকের রুগী, আপনি তো জানেন। আর বাবার কি আর বাবা যদি শুনে এটা, এইসব কাল্লাই আপনারা কন, এই আমার শিবিরের এগুলোর লাইনা কিছু বিএনপির লোক আমার পক্ষে ছিল সেদিন, কিন্তু আমি বিএনপির আমি মাফ করতাম না। তারা কিন্তু একজোটে আসছিল,
আমরা তো কারোর কোবাই না, আমরা তো কারোর মারি না, আঙ্গুল লগে কিল্লে এগিন আচ্ছা কিনলে আমরা গো পার্টির লোক রাগ করতে হয়। এটা কি রাজনীতি এদেশে? আজকে মিরাজ নাই, আমি তারা এটা কি করছে আপনারা মানে ভুলি গেছেন। আপনি লগে তো করছে বাকি একটা আপনার দোকান ঘর কেমনে পড়াই দিচ্ছে আপনার মনে নাই, আপনার হুন্ডাটা কেমনে পড়াই দিচ্ছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কেমনে পড়াই দিছে, নেতা আপনি কেমনে মানছে নাই জানি না। আয় আর না এর সহ্য করতাম। আসলে আমার মতো অনেক লোক আছে এই পৃথিবীতে। আমার মনে আছে 2015 সালে যখন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন ছিল, এইচ.এম. বদিউজ্জামান শখ ব্যাস ছিল, মনির ভাই রিপন ভাইয়ের সম্মেলন ছিল সেবার। ওই সম্মেলনের নেতা হয়ে উঠে আসছিল চৌধুরী মাহমুদুল নবী সোহেল ভাই আর রাকিব হোসেন লোটাস ভাই। সেইখানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মনিরুজ্জামান পাটোয়ারি ভাই ঘোষণা করছে আমার নাম মাইকে, যে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্যাতিত সেরা ছাত্রলীগের 3 জন নেতা, রায়পুরের মহিনুদ্দিন বিপু, চন্দ্রগঞ্জের মহিনুদ্দিন মহিন, আরেকজনের নাম সরি আমার মনে নাই এই মুহূর্তে। আমি কি নির্যাতিত? আমি মহিউদ্দিন মহিন ভাইয়ের চন্দ্রগঞ্জের কলেজ ছাত্রলীগের সম্মত যুগ্ম আহ্বায়ক ছিল, না হয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিল, আমি শিওর বলতে পারতেছি না। ওই কাদের মোল্লার পাশের দিনের রায়ের সময় তার 2টা চোখ উঠে ফেলছিল। আমি জানি না আমার দল তার লাই কী করছে, তার ফ্যামিলির কী দিয়ে সান্ত্বনা দিছে। এই যে আমাদের মতো মানুষজন, আমার ফ্যামিলি এমনিতে আওয়ামী লীগের ফ্যামিলি, আর আমার কারণে একটু হইল আমার ফ্যামিলির একটু না অনেক বেশি বা অনেক মানুষের আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার দলের প্রতি কিন্তু ভালোবাসা বাড়ছে। প্লিজ আমাদের কর্মীদের এই ভালোবাসাটা আমরা নষ্ট করেন না। আমরা কিলে বাচ্চা মানে নিজের মন দিয়ে ঘুমানোর সময় মাথার মধ্যে বাড়ির মধ্যে মাথা দিয়ে কী চিন্তা করি আমরা আপনার বললে কোন ডিসিশন লই না। মিটিংয়ে মিছিলে এই যে এত কোপ খাইছি, যে আমার আজকে দেন আমি এইভাবে কথা বলতেছি, এমন একটা দিন গেছে এই যে দাগটা, সেদিন এইদিকে ছিল ঠোঁট, এখন যেভাবে ফাঁক হইতেছে এইদিকেও ছিল, এই যে দাগটা আজ নাই, দেখছেন নাই, ছিল কিন্তু চলে গেছে। তারপরে কি হয়েছে, পলিপাস দেখা দিচ্ছে আমার। বারুল আলম স্যারের কাছে গেছি, যে আমার অপারেশন করছে, উনি একজন বিশেষজ্ঞ, উনি কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ। স্যারকে যে বললাম স্যার আমার এই প্রবলেম হচ্ছে, আমি এখন কি করতে পারি? তো স্যার আমাকে বললো যে করো তুমি, আমি কিছু ওষুধ মেডিসিন লিখে দিচ্ছি, তুমি আমার নির্দেশনা ছাড়া এগুলো বন্ধ করবে না। অ্যাসিটাপাম, ফোজমা, অ্যারোটিল, মন্টিন। দেখেন 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমি মঈনুদ্দিন বিপু প্রত্যেক দিন রাত্রেবেলায় ঘুমাইতে হইতো একটা অ্যাসিটাপাম, একটা মন্টিন 10, 2টা অ্যারোটিল 0.5। ওই 2টা হচ্ছে ঘুমের ট্যাবলেট, মাথার ফ্রেশটাকে হার্ড স্ট্রং হয়। ওইটার নাম হচ্ছে অ্যারোটিল 0.5, ডাক্তার বারুল আলম স্যার। আর একটা ফোজমা, সেটা হচ্ছে কিসের, শ্বাস প্রশ্বাস ক্লিয়ার নেওয়ার জন্য। আরে ভাই আপনার প্যাকে কেমনে ভুলে গেছেন যে আমি 13 সালের পর থেকে যখন আমি কথা বলা শুরু করছি, প্রত্যেক শীতে আমি কথা বললে কেউ বুঝতো না। এই কারণে বুঝতো না, আমার লাঞ্চ অপারেশন করে আমার কথা আসতো না। আজকে আমি সেই ছেলে স্লোগান ধরি আপনাদের, এটা আপনাকে পাও না। আপনারা কে আরো ভালোবাসেন, আপনারা কেমনি এত জায়গা দিয়েছেন। মিটিংটার ভিতরে লক্ষ্মীপুরের লিডাররা জানেন, সিনেরা আপনারা তো জানেন, কেউ না কেউ তো জানেন। একজনও প্রতিবাদ করতে পারলে না, তারা আওয়ামী লীগের তো কমিশনার প্রার্থী, আপনারা কি আওয়ামী লীগের না? আপনারা কি পৌর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি এখানে নাই? আমি যার লগে যুদ্ধ করি পৌর যুবলীগের না থাকি নাই? আমার ছাত্রলীগ কর্মী রিজভি কি এখানে ছিল না? আমি তোর অনেক ভালোবাসি রে ভাই, তুই আমার প্রতি মনে কষ্ট নিস না, তুই আমার গর্ব।
কিন্তু কেউ তো একজন প্রতিবাদ করতে পারতো, আমি কারে কইতাম? আপনারা কেউ কি কোনোদিন ঘুমের মানুষ এইভাবে লাফাই ঘুমেতে জাগে উঠতে দেখছেন? দেখেন নাই। আমি একটা পোলা ঘুমাইতে পারি নাই। ঘুমাইলে কাটাতে এভাবে লাফাই উঠে যেতাম রাতের বেলায়, যেখানে যেখানে পিঠের মধ্যে কোপ পড়ছে সেখানে সেখানে বড় করার যে রক্ত চলাচল বন্ধ হয়ে যেত, শরীরে কামড়ানি চিংড়ি উঠে যেত, লাফায় উঠে যেতাম। আজকে আজকে উপজেলা যুবলীগে আমার ছোট ভাই আসছে, আমার ফ্রেন্ডের ছোট ভাই আসছে, ওর যুবলীগে আসছে। আমি কি শুভেচ্ছা দাঁড়াই নাই? আমি কি মানিনি নাই? আমি কি পলিটিক্যাল স্বার্থে মাইকে কথা বলার সময় ভাই বলে কথা বলি নাই? আপনারা কেউ আল্লাহ একটু প্রতিবাদ করলেন না? জানেন না তো কিছুর পরে কিলে রাজনীতিটাই দেখলে আঙ্গু বিভু হয়েছে এই কথাটা কন, কিন্তু দেখলে জড়াই ধরেন ব্যাকে জিজ্ঞেন কিরে ভালো আসুকনি, কিন্তু আজ যে কি হয়েছে নৌকা কি এই শিবিরে সোয়াগের ছাড়া দিত না। আরেকটা কথা মনে পড়ছে আমার, মনির ভাই আমারে খবর দিছিল, এসপি সাহেব সম্ভবত আমার মাহাতুদ্দিন স্যার ছিল মনে হয়, উনি আমার দেখা করতে বলছে। আমি যাইতাম, কিন্তু জানেন আমার জন্মের পরে আমি কখন আমার দাদারে দেখি নাই, আমার দাদিরে দেখি নাই, আমার নানুরে দেখি নাই। আমার শুধু নানারে দেখছি। আর আমার নানার মারা যাওয়ার 3-4 বছর আগে আমার আম্মু আমাদের বাসায় নিয়ে আসছে নানারে। মনির ভাই আমার যেদিন বলছে তার পরের দিন আমার নানা ভাই মারা গেছে। আমি যেই কারণে আমি যাইতে পারি না অনেক দিন। পরে বেশ কিছুদিন পরে মনির ভাই আবার কল দিচ্ছে আর বললো যে তোর এসপি সব খবর দিচ্ছে। আমি তোর বলছি তুই আসলি না। বলছি যে ভাই আমার তো নানা ভাই মারা গেছে, আমি কেন আসতে পারি না। পরে আমি মিরাজের আব্বুরও বলছি, মিরাজের বাবা আসবে, একটু কথা আছে। স্যারে কি কথা বলবে? বলছে আচ্ছা ঠিক আছে আসবো। পরে ভাইয়ে বলে দিছে কবে জানি আসবে, 1 দিন না 2 দিন পরে। পরবর্তীতে মিরাজের বাবাও গেছে, আমিও গেছি, মনির ভাইয়ের সাথে দেখা করছি। এসপি অফিসে নিয়ে গেছে, নেওয়ার পরে সেখানে স্যার মিটিংয়ে ছিল। মিরাজের আব্বা আমার সাথে কথা বলছে এসপি অফিসের নিচের তলায়। আঙ্কেল আমরা বললো যে উনি তো ছেলে হারাইছে, আমি আমার বন্ধু হারাইছি। আমি সিদ্দিকী নাজমুল আলম ভাইয়ের সাথে দেখা করছিলাম। আচ্ছা আগে এই কথাটা বলিনি, একটু পরে বলতেছি। আমার বন্ধু আমার কল দিতেছে, বন্ধু আর কল দিস না, কিন্তু আমার কল দেয় না, হয়তো কান্নাকাটি দিচ্ছে। দেয় মাঝে হচ্ছে যে লাগলে গত সপ্তাহ দিছে, মন্দ দিছে। পরবর্তীতে আমরা উপরে উঠছি, উঠার পরে আবার আঙ্কেলের সাথে কথা বলতে বলতে নিচে আসি। আঙ্কেল আমার বললো যে বিপু আমি কিন্তু ঘটনাটা আঙ্কেলকে বলছি যে আঙ্কেল আপনি কী মামলা করছেন আমি জানি না, তবে আমার ঘটনাটা কিন্তু আমি শিওর মিরাজের শিবির মারছে। কেমনি শিবির মারছে? আমার ঘটনাটা লাইটের আলো দূরছে। আর আমার যখন প্রথম মাথা কোপ দিতে নিছে আর আমি কিন্তু দেখছি, আমার প্রথম কোপ দিছে আমার পেটের একটু নিচে, তলপেটের একটু নিচে। ঠিক আছে, আমি লজ্জিত, আমি এই কথাটা বলতে চাইনি। ঠিক আছে, ওইটা হালকা লাগছে, তেমন একটা লাগে নাই, অল্প একটু কাটা গেছে এই পরিমাণ। পড়ার পরে যখন দেখলাম আমার মাথা খুব দামি ভাবে ধরছি, এই দেন আসেনি দাগিয়া নেই, এই যে একবারই বরাবর দেখাচ্ছে না, এইখানে পড়ছে। পরে আরেকটা দিয়ে তিনি স্যার আরেকটু হাত সরাইছি আর সরি আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। আমি আসলে অনেক সময় নিয়ে ফেলতেছি, আপনারা অনেকে আছেন ভিউয়ার্স। এই দেখেন এই জায়গায় একটা কোপ, এই বরাবর এইখানে পড়ছে। যখন আরেকটা কোপ দিতে নিছে
তখন আমি মাটিতে একটা লাথি দিছি আর সেটা এইখানে বসছে, একটা দিছে বুকে। মাটিতে লাথি আমি কেন দিছি? পায়ের রগে কোপ দিছে, পায়ের রগে কোপ দিছে, ডান পায়েও দিছে বাম পায়েও দিছে। অ্যালকালাম আছে না, ওই যে কেসি গেট লাগান, ক্লক ডাবল গেট কয় আর কি শুদ্ধ ভাষায় সম্ভবত। ওই ক্লক ডাবল গেটটা যেটার মধ্যে লাগায় ওই অ্যালকালাম দিয়ে আমার হাঁটুর নিচে পায়ের গোয়ালির উপরের পাশে তিনটা বাড়ি দিছে। পা ভাঙে না, আল্লাহ আমারে মাফ করছে, তখন কিন্তু ব্যথা রয়ে গেছে। এখন হয়তো ওইভাবে ব্যথা নাই। তো মিরাজের বাবা আমাকে, মিরাজের যখন আমি বলছি যে আমাকে তো শিবিরে এভাবে হামলা করছিল আর আমি মিরাজের ছবি দেখছি, আমি ওরা দাফন করার সুযোগ আমি পাই নাই। তো আমি মিরাজের শিওর ঘটনা আমি শুধু সিমটম দেখি যে তার উপরে আমার শিবিরে হামলা করছে, অন্য কেউ না। যেহেতু আমার মাথা কোবাইতে পারে নাই, আমি বাঁচি গেছি, তার মাথার মধ্যে গছও ঢুকাই দিছে। এত নৃশংসভাবে আমার বন্ধুদের মারছে তারা। সেদিন মিরাজের বাবা আমাকে বলছিল, কালাম আঙ্কেল আমাকে বলছিল যে, আমি যখন বলছি কাকা আমার সোহাগের নেতৃত্বে সোহাগ দাঁড়াইতে আমার কোবাইছে এই যে কামাল, সাংবাদিক কামাল, আরে দুঃখ রে, জার্নালিস্ট হিসে, জার্নালিস্ট বানান করতে পারবো হয় সাংবাদিক। শেষ ছিল, যাক তারা ঘটনাটা ঘটেছে। এটা করার পরে কাকা আমার কইলে যে এবার আত্মনুন মিরাজ মারা যাওয়ার তোর ঘটনার একদিন না 2 দিন আগে মোহাম্মদী হোটেলের সামনে আমার লগে সোহাগের লগে দেয়া হয়েছে। আর সোহাগে আরে কইছে যে কাকা আমনি মিরাজেরে ঢাকার দিকে না হাঁটাই দেন, আর নাইলে মিরাজরে আপনি ফিরি পাইতেন না। আমি আর আজা করে দিয়ে হোটেলের ভিতরে নিছি, আমি কান্দি দিছি, আমি আর 485 টাকা খাওয়াইছি। হেলগ আরোগ্য ছিল 485, হেলগ দুগা ছিল এত সব খাই 485 টাকা বিল করছে হোটেলের মধ্যে। আশরাফি ধরি কান্দি দিছে মোহাম্মদের ক্যাবিনের মধ্যে যে আমার বাবাটারে কিছু করিস না, আমি করে ঢাকা আটাই দিয়াম। তার 7 দিন পরে মারা গেছে। তাহলে সোহাগ মারছে বা না মারছে সেটা আবার গায়েবের মালিক খোদা, আমি জানি না, কিন্তু আমার তো এটা মনে আছে। মিরাজের বাবা তো কমপ্লেনটা তো আমার কাছে তো সোহাগের নামই করছে। আমি কেমনি সোহাগের মানি নিয়াম ভাই, কেমনে মারে দি কনসাই? আমি তো মানুষ, আমি তো অন্য কিছু না। দুঃখ তাই গেল, কষ্ট তাই গেল। এই দলের প্রাণ কর্মী, আমি আজকে এক কর্মীরে বলছি, 2 শ্রেণীর মানুষ রাজনীতি করে, এক হচ্ছে নেতা, এক হচ্ছে কর্মী। কর্মী দলের প্রাণ। সে আমাকে বললো ভাইয়া গতকালকের প্রোগ্রামে সাকিব নামের একটা ছোটো ভাইয়ের কথা বলছে, আমারই না সরি শিয়াব, সে 200 পোলা বাইনেছে নেতৃত্ব দিতে, ছবিটা বাইকে দিয়েছে। আমি বললাম যে সে আপনার সাথে ছাত্রলীগ করতো। আমি বললাম যে সে অবশ্যই আমার পুরো ছাত্রলীগের কর্মী। দেখো আমি জানি না সে গতকাল 200 পোলা বাইনে আনছে, অথচ দেখো আজকে কর্মী দলের প্রাণ। আজকে বলছিলাম আমরা তো কর্মী, আমার রাজনীতি দিয়ে হয়তো আরও একজন আইব, আমি যদি ভালো কিছু করার সুযোগ পাই, হয়তো ওই সুযোগটা ছিল। জানি আপনি করে সারি থাকতে পারতাম না, এই রাজনীতি করিয়াম, রাজনীতি ছিলাম, রাজনীতিতে আসি, রাজনীতি ইনশাল্লাহ থাকিয়াম। আয়ানো কারো রাজনীতি করি না, আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনীতি করি। আমার ক্লিয়ার কথা, আমার নেতা শেখ হাসিনা। আর শেখ হাসিনা যখন যারে যেখানে রাখে, দলের তৃণমূলের কর্মী পর্যন্ত আমি কতটুকু শ্রদ্ধা সম্মান করি, সেটার বিচারের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের কাছে, সেটা আমার কাছে না। আপনারাই জানেন, আমি অভিযোগের যাকে অনেকক্ষণ কান্দাকাটি করছি, আসলে অনেকের মন খারাপ করে দিছি। আমি মনটা খারাপ করতে চাই নাই। ভাবলাম আমি যদি আমার কষ্টটা যদি আমার নিজের মধ্যে রাখি, তাহলে তো আমি তো একটা আল্লাহ না করুক নিজের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাবলাম আমরা সবাই একটু শেয়ার করি, কারণ আমি তো প্রোগ্রামে না এলে আবার আপনারা কেউ না কেউ আমার কল দিবেন, এটা তো আমি জানি। যদি সিনিয়ররা না দেন জুনিয়ররা দিবে। আজকে অনেকগুলো কল পাইছি। আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই, তবে প্লিজ একটু অনুরোধ থাকবে, আমাদের কথাটা একটু ভাববেন। দলের মধ্যে অনেকে আসতে চাইবে, আজকে পার্টি 12-13 বছর ক্ষমতায়, অনেকে আসতে চাইবে ক্ষমতার লোভে। আমরা কিছু কর্মী আছি তারা আমরা ক্ষমতা চাই না। আমার মনে হয় আমাদেরকে একবার ডিস্ট্রিক্ট থেকে নেতা বানাইছে, এরপরে নেতা মানে জনগণ। আমি পুরো ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম, আমি সভাপতি প্রার্থী ছিলাম,
আমাকে সাকাওয়াত হোসেন ভূঁইয়া শাহেদ ভাই, উনি আমাকে বলছিল যে মিষ্টি নিয়ে আসো। তো আমি বলছি আমি ভাই কি আমি কি হয়েছি, তুমি বলছে যে তুমি পুরো ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গেছো। আমি জিজ্ঞেস করছিলাম যে আমার আহ্বায়ককে, বলছিল রিয়াজউদ্দিন ভাই। আমি বলছি আমি ভাই আমি এই কমিটিতে থাকতে চাই না, আমি মনে করি তার চেয়ে ভালো যোগ্যতা আমি রাখি। তুমি মামুন ভাইয়ের সাথে কথা বলো। ভাইয়া যখন ফোনটা হাতে নিছে, বাইরে আমি কথা বলার পরে ভাইয়া আমার বললো যে তোর নেতাকে। আমি বলছি আপনি, তোর যেখানে রাজনীতিতে থাকা উচিত, তোরে আমি যেখানে দিলে তুই ভালো করতে পারবি, তোরে আমি সুযোগ দিছি, তোর কর্মকাণ্ড তোকে তোর ভবিষ্যৎ রাজনীতিতে নিয়ে যাবে। আমি ভাইয়ের কথা মানছি, আমি কমিটি মানছি, আমি রাজনীতি করছি। আর এখন আমি মনে করি যেটা দলের ফুষ্টফুলিও আসবে যাবে, চেয়ারম্যান সাহেব কি চিরজীবন চেয়ারম্যান থাকে, অত সাবেক বলে। আমার গর্ব, আমার অহংকার, বঙ্গবন্ধুর গড়া হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটা ইউনিটের নেতৃত্বে ছিলাম, নেতৃত্বে আসতে পারছি, হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসা পাইছি। ইফতিখার রায়ন কল দিছে, আমার টুটুন বন্ধু কল দিছে, আমার অনেকেই কল দিতেছে। ঠিক আছে না, আমি সরি, আমি একটু কথা বলি, আমার সাথে অনেকে আছে। আমি রিগানকে দেখতে পাচ্ছি। রিগান হচ্ছে এমন একটা ছেলে, রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। সে ঢাকায় গিয়ে আমাকে হসপিটালে দেখতে গিয়ে আমাকে বলছিল যে ভাইয়া আমার উপরে হামলা হয়েছে, আর আমি আমার 3 নম্বরের আমার বাড়ির পিছন থেকে, ধন্যবাদ মন থেকে দোয়া করছেন অনেকে, মেসেঞ্জারে না করতেছেন। রিগান আমাকে বলছিল, আমার মনে আছে, রিগান 6 নম্বর কারো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল সহ গেছিল। সে আমাকে গিয়ে বলছে যে বিপু ভাই আমি তো আপনার দেখতে এসেছি, আমি তো বাড়ি থেকে, আমার মনে আছে রিগান, সে কথা আমি ভুলি নাই, কিন্তু আমি তোমাদের ভাই, ঠিক আছে, আমি তবু ভাই ভাই, এটা আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আমি তো বাড়ির পিছনের নদী সাঁতরে ঢাকা চলে পার হইয়া ভিজা জামা কাপড় নিয়ে লক্ষ্মীপুরে এসে আমি ঢাকা চলে আসছি ভাই, আমি এমনি দেখতে আসছি। আমি আমার জায়গা না ছিল আমার সাথে অনেকক্ষণ থাকার পরে বলছিল যে ভাই আমি যাই, আমি আবার আসবো। তারপর আমার লাইফ টাইম মধ্যে ভিউয়ার্স আছে আমার বন্ধু মাসুদ আলম, যে কিনা লক্ষ্মীপুরের জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, আর তাকেই তখন আমি মনে করি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসাবে 100% মানাইছে। তার পরিচয় ছিল মাসুদ আলম প্রচার সম্পাদক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ, সেই ছাড়া তার মানে এইটাই তার পরিচয়। সে একজন তিতুমির কলেজের স্টুডেন্ট। সে আমার সাথে ওই সময় হসপিটালে ঢাকায় কন্টিনিউয়াস ছিল। আমার মনে আছে বাসাবাড়ির এই শামীম ভাই, ঘটনার মনে হয় 3-4 দিন পরে ঢাকায়, ঠিক আছে ধন্যবাদ ভাই, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, ঢাকায় আমাকে দেখতে গেছিল একদিন বিকেলবেলায়। তো আমি চোখ বন্ধ করে আমি তো শুয়ে আছি, হঠাৎ করে কেউ একজন আমাকে ডাক দিচ্ছে যে বিপু। আমি চোখ মেললাম, চোখ মেলে দিয়ে যে সামনে তো শামীম ভাই। আমি ভাই আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বিপু, আমি তো ঢাকায় 3 দিনে হাঁটিয়ে আসছি রে, আমি ঢাকায় 3 দিনে হাঁটিয়ে এসেছি, আমি তো তোর একটু দেখতে এসেছি আর মারুফ একটু দেখতে এসেছি, আমি তোরে দেখছি, আমি একটু মারুফ দেখতে আই, দেখি আমি তোর কাছে আবার পরে। উনি গাড়ি পায় নাই এই কাদের মোল্লার পাশে দেওয়ার সময়, আমরা ভুলে গেছিলাম না, বাসাবাড়ি বাজারের উপরে রাস্তা কাটি দিছিল। আমার মতো বিপু অজ্ঞা না 1.5 গা 2 গা নিচে নামতে হইতো এই খাদের। রায়পুর বাজারটার কি অবস্থা হয়েছে আমরা ভুলে গেছিলেন। মেয়র সাহেবের বাসা হামলা হয়েছে আমরা ভুলে গেছিলেন। সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আঙ্কেল, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। উনার বাড়িতে হামলা হয়েছিল, আপনারা ভুলে গেছেন। আমরা ভুলি যায় না, তোদের মেলেছেন চৌধুরী সাহেবের মতো লোকেরে এই মেন রোডে, রায়পুর মেন রোডে এই কর্নারে চৌধুরী সাহেবের মতো লোকেরে বিএনপির কিছু লোক তারা এখন প্রকাশ্যে ঘুরে। তারা আরেকটা নিন্দনীয় বিষয় একটু পরে বলতেছে, আগে এটা বললে, তারা এই চেয়ার দিয়ে বাড়িয়েছিল দুলা চৌধুরীর মতো লোকেরে, যে কিনা খালেদা জিয়ার সাথে এই আপনার নির্বাচন করছে। উনি তো সম্মানিত, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর লগে যে নির্বাচন করতে পারে সেই লোকের সম্মান দেওয়া বাঞ্ছনীয় না? আমগো রায়পুরে কিছু কিছু মানুষ সেটাও ভুলে যায় ভাই। কেন এইসব ভাই? ওই লোকটা তো সম্মানিত, তার গায়ে কেন ইট? এটা তো ঠিক না। যা গেলে এটা আরেকদিনে একটা কথা বলি, অনেকেই চিনেন রায়পুরের এমরান। আমি এভাবে কুকীর্তি করে বলতে চাই না, কিন্তু ওইভাবেই সে ওই সময় পরিচিত ছিল, কাশিয়ারওয়ালা এমরানিয়া, 7 নং ওয়ার্ডে বাসা। আমি জীবনে আমার প্রথম বিজনেস হচ্ছে রায়পুর একতা সুপার মার্কেটে একটা সিডি ক্যাসেটের দোকান ছিল আমার, বিপু মিউজিক মিডিয়া, আপনারা মোটামুটি অনেকেই জানেন। সে সময় একদিন এমরান
আর এই বাস স্ট্যান্ডের নিশান ছাত্রদলে তারা আসছে, একজন আরেকজনের আঙুল টানিয়ে দিতেছে। কিরে কি হয়েছে? আলমগীর মাস্টারে মারছে। আরে ভাই, আলমগীর মাস্টার কে? কারে মারছিস তোরা? আমি বিপু কিন্তু সেদিন কিন্তু বিএনপি ক্ষমতা ছিল, আমি বিপু কিন্তু 1 মিনিট পর করি না, আমি তো ওনার মার্কেটে তো বাইর করে ছাড়ছি। আমি জানি আলমগীর মাস্টারকে যুবলীগের সভাপতি, আমি কিন্তু ছাড়ি নেবে বিএনপির আমল, আমি কিন্তু বাইর করে দিয়েছি মার্কেটের তন। আজকে আওয়ামী লীগের আমলে আলমগীর মাস্টার সাহেব যখন একটা লুদুয়া স্কুলের মতো স্কুলের প্রধান শিক্ষক, আজকে সেই সময়ে এমরানের মতো লোকেরা কিছু টাকা কামাই বিদেশে আসি আমাদের দলীয় নেতা কর্মীর হুন্ডার পিছনে বহরে করি ঘুরে ব্যাকে মানে নিতে পারে, আমি পারি না ভাই। আমি এমরানরে দেখলে কি রে এমরান মিটিংয়ে এসত তুই না আলমগীর মাস্টারের মারি আর কিছু আঙুলে ব্যথা করে নিশানের তোর আঙুল টানে দিস, আমি জিজ্ঞেস কি হয়েছে তোকে? তুই কেছিলি আলমগীর মাস্টারে ফিরছি, তোর মার্কেট তো বাইর করে দিয়েছিলাম, ভুলি গেছস কিনলে ভাই? এমরান আর কি দলনো টাকা না দিলে হয় না? আপনাদের কাছে আমার এই একটা প্রশ্ন, আলমগীর মাস্টার ভাই, আচ্ছা কোন তো উনি কি ভদ্র মানুষ না? এটা অস্বীকার করতে পারবে? উনার নেতৃত্ব কথা আমল হয়েছে, ঠিক আছে, কি বলতে পারবে? একটা প্রমাণ দেন, এটা ইজ্জত করবো। আলমগীর মাস্টার ভাই কারোর পিঠতে হুমকি দিছে গত 13 বছরের ভিতরে। আমার যতদিন আমি রাজনীতি করি, আমার যতটুকু পরে আছে এই 12-13 বছর, যে মানে আলমগীর মাস্টার ভাই একটা সিঙ্গেল ওয়ান মানুষের দলীয় কোনো নেতা কর্মীরা আপনার প্রমাণ দিবেন, এভিডেন্স দিবেন যে আলমগীর মাস্টার ভাই বলছে যে ওই লোকটারে বিএনপির একটা নেতা বা কর্মীরা একটা থাপ্পড় দাও, এই প্রমাণ যদি কেউ দিতে পারেন আপনার বিচার আমি মাথাপাতি নিব। শুধু জানটা দিতে পারতেন না, অনেক মায়ার এই জান, অনেক কষ্টে জীবনটা বাঁচাইছি, অনেক পরিশ্রমে 5 জনের দান করার রক্তে এই জানটা বাঁচিয়েছে। সুমন ভাই, রিঙ্কু ভাই, মানে আমি কতজনের নাম কইয়াম, অনেকে আমার পাশে দাঁড়ানোর পরে এই জীবনটা বাঁচছে। আল্লাহর দয়া, মা বাবার দোয়া, সকলের দোয়া না, যেগুলো যদি সকালে আমারও দোয়া করি তার কোবাইছে কে? আইয়ে না প্রশ্ন। আমি আরো অনেকের নাম বলতে পারি। আমি এই কারণে নামগুলো বলি না, শুধু একটা কারণে বলি না, তাদের মতো মানুষ তাদের ফ্যামিলিতে গিনিত হয়ে যাবে, তাদের শ্বশুর বাড়িতে গিনিত হয়ে যাবে, তার ছেলে বউ বাচ্চা সবার কাছে গিনিত হয়ে যাবে যে একটা লোক এর মতো একটা পোলারে কোবাইছে। আমার কিন্তু গত 10 বছরের ইতিহাস এই ফেসবুকে আছে ভাইয়া, যখন আতায় মাই কিচ্ছি আর মতো পোলারে কোবাইছে, নাম কইছি এগুনের, খারাপ হয়ে যেত না ভাই? আমি ট্যাগরের দুঃশুটো করি না, আমি শুধু একটা নাম কইছি, আজকে আরেকজনের নাম কইছি, এই 2টা নাম শুধুমাত্র প্রকাশ করছি। আমরা কি করে দলে জায়গা না দিলে হয় না? যাক, আশা করি আমি এইভাবে বলাতে আপনাদের কাছে খারাপ লাগতেছে। আমি আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো ভাতিজা, কারো ভাগিনা, আমি আপনাদেরকে কষ্ট দিছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আর যদি পারেন আমার জন্য একটু নীরবে দোয়া করি না আল্লাহর কাছে। আল্লাহ কিন্তু দোয়াটা নীরবে করলে খুশি হয়। আমি যেন সৎ পথে ভালোভাবে চলতে পারি। রাজনীতির সাথে ছিলাম, রাজনীতির সাথে আসি, ইনশাল্লাহ থেকে যাব, চেষ্টা করব। আর এখন যে যুদ্ধ, এই সময়টা আমার একটু শেষ কথা বলা, সেটা হচ্ছে দেখেন আজকে জামাতের প্রার্থী হিসেবে আমি তো আমার ইতিহাস বলছি, আসলে বিশ্বাস করেন আজকে কিন্তু মানে আমি শুধু এই ঘটনাটা আমি বলার জন্য আমি লাইভে আসছি যে আমার যে ঘটনাটা ছিল বা আজকে আমি যে ঘটনার সম্মুখীন হয়েছি। এই নৌকা কার? এই নৌকা হকবাসিনীর নৌকা। এই নৌকা কার? এই নৌকা হোসেন সরওয়ার্দির নৌকা। এই নৌকা কার? এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকা কার? এই নৌকা শেখ হাসিনার নৌকা। একটা যুদ্ধ হতো বাংলাদেশে, একটা মানে যুদ্ধে বিধ্বস্ত 30 লক্ষ মানুষ শহীদ হওয়ার পরে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারানোর পরে, স্বাধীনতার 40-45 বছরের মধ্যে যে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, এটা আমরা অবশ্যই শুকুর আলহামদুলিল্লাহ বলা উচিত আমাদের। আমরা স্বাধীনতায় কি পাইছি এটা আমরা সবাই জানি, একটা মানচিত্র, একটা সংবিধান, একটা পতাকা, এ আমাদের অর্জন। এই যে ভোট যেন আপনারা দিবেন, ভোটটা এটা কিন্তু ইমানি দায়িত্ব, এটা কিন্তু আল্লাহ পাক, আশা করি আপনারা অবগত, তারপর আমি একটু বলি। আল্লাহ পাক কিন্তু এটার হিসাব নেবেন। কোরআন একটা কথা আছে, জাররাতু সাররাইয়া রাহু, নিশ্চয়ই আল্লাহ পাক যারা যারা পরিমাণ হিসাব নেবেন। তো সেটা তো অবশ্যই। তো আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন, সে যদি নির্বাচিত হয়ে যদি ভালো কাজগুলা করে, এটা সুফলের ভাগ কিন্তু আপনার।
আর যদি আপনি একটা খারাপ মানুষকে ভোট দেন, সে নির্বাচনে জয়ী হই যদি আকাম করে, ওইটার কুফলে তার যা গুণ হয়েছে আপনারও তা গুণে, কিন্তু এটা আপনি জানেন, আমিও জানি, সবাই জানি। ওই দৃষ্টিকোণ থেকে সবাই একটু নৌকার জন্য কাজ করেন। আসলে আমাদের পৌরসভাটা অবহেলিত, এটা বাস্তব। জিলানি একবারে ফান্ড খালি করে গেছে, কাঁচাই খালি করে গেছে, যেটা আমাদের বর্তমান মেয়র সাহেবের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাহেবের আসলে কিছু করার ছিল না। উনি একটু ট্যাক্স বাড়াইছে, কিন্তু সেটা নিয়ে কি হয়েছে দেখেন, উন্নয়ন হয় নাই। উন্নয়ন কিন্তু হয়েছে, উন্নয়ন হয়েছে হয়তো আমাদের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সুয়ারেজ খাল ব্যবস্থা একটু প্রবলেম, অনেক বেশি প্রবলেম আমাদের, সেটা আমরা সবাই জানি। তারা জামাতপন্থীরা, মিয়াজি মার্কেটের যে মালিক, তারা হাইকোর্টে মামলা করেই রায়পুর পৌরসভার কার্যক্রম ডাইরেক্ট স্থগিত করে দিছে। এই মামলার বাদী কিন্তু কোনো আওয়ামী লীগ না, কোনো ব্যবসায়ী না। রায়পুরে একটা রাজাকার বাড়ি আছে, আমরা কি জানেন এই রাজাকার বাড়ি কোনটা? বাস স্ট্যান্ডের মিজি বাড়ি। এই মামলার যেই বাদী, সে কিন্তু বাস স্ট্যান্ডের মিজি বাড়িরই সন্তান। ভুলি যায় না, এগুলো ছাড় দিয়েন না। আমি কত জনের কথা কই, শত শত মানুষ নির্যাতিত হয়ে রায়পুরে, এরা দলটারে ভালোবাসে। আজও বিপি আলমগীর ভাই, আলমগীর হোসেন অশ্রু ভাই, শরীফ ভাই, মানে ওনারা এখনো দলে আছে, এখনো দল করে। মানে আমি কত জনের নাম বলবো, আমি তো সবাইরে দেখি, সবাই তো আছে, কারোর তো কোনো চাহিদা নাই, কারোরই তো কোনো চাহিদা নাই, সবাই খুশি নৌকালে, আমিও খুশি নৌকালে। কিন্তু এক জায়গায় কষ্টটা লাগে ভাই, হয়তো আমি বলি, ওনারা বলে না। আমার তো একটু বেশি গেছে ভাই, আমার সহ্য না ভাই, বিশ্বাস করেন, ঘুমের থেকে এভাবে লাফাই উঠছি। আরেকটা কথা কইলে টাকা আমি আপনার করে এতটুকু কষ্ট দিতে চাই না। আরেকটা ট্র্যাজেডি আছে এই রাজনীতির কারণে, আরো ভয়ানক ট্র্যাজেডি। এই রাজনীতির কারণে আমি বিপুল লাইফে, ঠিক আছে, কারণটা ছিল এই রাজনীতি, অন্য কিছু না, শুধু একটা রাজনীতি। আমাদের কাছে ভাই জ্বলে, আমাদের কাছে কষ্ট লাগে। আমাদেরকে যে মারছে, যখন সামনে দিয়ে ঘুরে তারা তো এমনি কিছু করি না, কিন্তু পার্টির প্রোগ্রামে আসার পরে যখন পার্টি তারা সাধুবাদ জানায়, তারা মাইক দেয়। আপনারা কেউ দেখছেন আমি বক্তৃতা দিতে? আমি তো বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা দিব কেমনে? আমি লিখতে পারি, তাও হাতের লেখা সুন্দর না। আমি আল্লাহর মতো ভালো, মাশাল্লাহ, আমি ইনশাল্লাহ আমি আরবি লিখতে পারি খুব সুন্দর। আমি রায়পুর আলিয়া মাদ্রাসার ছাত্র, বাংলা লেখা আমার তত সুন্দর না। আমি সুন্দর মতো সাজাই গুছে আপনাদের মতো না, তাদের মতো কথা বলতে পারি না, এই কারণে আমি পোস্ট পাই না, আমি জানি। আমি বক্তৃতাও দিতে পারি না, আমার হাতে মাইক আসে না। দেখেন ওই শিবিরের কুলাঙ্গারের রাজাকারের পোলার, যাক সরি, আমি তার বাবা রাজাকার ছিল কিনা আমি জানি না, আমি কথাটা উড্ডু করছি, আমি সেটা উড্ডু করছি। কিন্তু মানে সে তো মানে এটা আমি ঘটনা তো আমি নিজে সাক্ষী। আমার ওই ঘটনার ভাই কেউ সাক্ষী লাগবে না, আমার কেউ কইতে হবে না আমার লগে কী হয়েছে, আমার কারা কবাইছে কেউ কইতে হবে না, আপনারা কেউ সাক্ষী লাগবে না। আমি দেখছি আমার লগে কী হয়েছে, আমি নিজে সচক্ষে দেখছি। এরকম এমন উপরে লাইট জ্বলে, লাইটের আলোতে আরেকজন মহিলা দেখছে, আরও আশেপাশের এলাকার মানুষও দেখছে। কিন্তু কথা বুঝছেন, ওরা কারা ছিল? তো আজকে যখন তাদের হাতে মাইক দেন, যেই কোনো কারণে পলিটিক্যাল স্বার্থে, ভালো রাখার স্বার্থে, আজকে কেন তার মাইক দিতে হয়েছে? আজকে যদি 2 নং ওয়ার্ডের যুব দলের, সে তো সন্ত্রাসী মামুন, সে গত নির্বাচনের আগের নির্বাচনে কারা যেন তারে কোবাইছে। মেয়র সাহেব যখন, বর্তমান মেয়র সাহেব যখন আগের নির্বাচনে ঠকে গেছে, তখন আমি দেখছিলাম, সেদিন আমি খেয়াল করছি, ঠকার পরে নির্বাচনে যখন হারিয়ে গেছে, বিএনপি কারচুপি করে, জালিয়াতি করে, যেমনি নিচে বিএনপি লেগেছে, জিলানি মেয়র হয়ে গেছে। আমি এই আমাদের মেয়র সাহেবের, বর্তমান মেয়র সাহেবের চোখে আমি পানি দেখছিলাম। আমি এটা দিয়ে আমার তো সহ্য না। আমি তো আঙ্কেলের লগে তো আমি প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, সকাল বিকাল, মানে দুপুরে, সকাল বিকাল যে প্রোগ্রামগুলো আমি প্রত্যেকটাতে অ্যাটেন্ড করছি। আপনারা সবাই ছিলেন নেতৃবৃন্দরা, অ্যাটেন্ড করার পরে আবার সন্ধ্যার পরে অনেক সময় প্রোগ্রাম থাকতো। সেদিন আমি কাঁদছিলাম। পরে কি হয়েছে, উনি কাঁদতে দেখে আমার চোখে পানি চলে আসছে। আমি বাসা চলে গেছি, বাসাতে আমি ঘুমাইছি। পরের দিন ঘুম থেকে উঠে জানতে পারছি যে কি হয়েছে, ছাত্রদলের, সে তখন ছাত্রদলে যোগদান পাচ্ছিল, ছাত্রদলের মামুন্ডে কোপাইছে। কারার জন্য ছাত্রদলের মামুন্ডে কোপাইছে। এই তো আমার কাছে কিন্তু ভালো লাগে না, আমি ওইভাবে রিসিভ করতে পারি না এই ব্যাপারটা। একটা মানুষ কোপাবে কেন? কোপের জ্বালাটা আমি বুঝি রে ভাই, কত ব্যথা যে লাগে পরে। আচ্ছা আপনার এখন আমি ভালো কোনো জায়গায় বিয়ে করতে পারবো? দেন না, এই দাগটা নাই, এই ডিয়ানের মধ্যে উঠবো না, পসিবল এই জামো উঠবো, দেওয়া যায় কেমন কন তো? যে কোনো মানুষ আমার ফার্স্ট টাইম দেখার সাথে সাথে কি ভালোভাবে রিসিভ করবে? আমি ঢাকায় যাই না ভাই, গত 2 বছরের মনে হয় সর্বশেষ একবার ঢাকা গেছি। তাও আমাদের বর্তমান যে মেয়র প্রার্থী গিয়াসুদ্দিন রুবেল ভাট ভাই,
উনার মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। আমি সেই কারণে ঢাকায় গেছি। কেন যাই না ভাই জানেন? মানুষ যখন আমার দিকে এইভাবে তাকায় না, যারা আমার চিনে তারা সবাই হাসি মুখে তাকায়। আর যারা মানুষের কিন্তু চোখ কথা বলে, মুখ কথা বলে, চেহারা কথা বলে, বলে না ভাই? বলে কিন্তু। আমি কম বুঝি, আপনারা একটু বেশি বুঝেন। আমি কম এডুকেটেড, আপনারা একটু বেশি এডুকেটেড। আমি ইন্টার পর্যন্ত, আপনারা অনার্স, ডিগ্রি, মাস্টার্স, কেউ এলএলবি, এই এই তো। কিন্তু আমি কিন্তু এই কর্তব্য বুঝার মতো আল্লাহ আমার জ্ঞান দিয়েছে যে একটা মানুষের দিকে তাকাইলে সে আমার কীভাবে রিসিভ করছে। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে যখন রায়পুরের বাইরে গেলে, যখন আমার চোখে মুখের দিকে তাকাই, যখন কেউ আমার দিকে একটু ন্যারো মাইন্ডে তাকাই, ছেলেটা মনে হয় ভালো না। আমি তো আসলে খারাপ না, আমি তো জানি আমি ভালো, আমার নিজের আমি বলবো না, কিন্তু যেভাবে তাকায় না, আমি অত খারাপ না। দলের প্রতি ভালোবাসা থাকবে। আর আমি চাই মিরাজের মতো কারোর মায়ের বুক যেন আর খালি না হয়। অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার বলতেছি। বাস স্ট্যান্ডে 6 নং ওয়ার্ডের মাসুদ ভাই, সে মিরাজ হুন্ডার পিছনে ছিল। আমি জানি না কীভাবে করছে ঘটনাটা। তার পায়ের হাঁটুর মধ্যে যে মানুষের একটা ইয়ে থাকে, পাটির মতো না কি একটা বলে, যে হাঁটুর উপরে থাকে, ওইটা কবে লগে পড়ে গেছে। তার ওটা কৃত্রিম। সে মিরাজ মার্ডারের মামলা, সে মিরাজ হুন্ডার পিছিয়ে ছিল। আমরা কেমনে সামাল দিয়া মনে রে? কি দি সামাল দিয়া মনে রে? কন্ত ভাই, আমরা আসলে এই ঘটনাটি ভুলে যেতে চাই যে আমাকে লাইফের না কোনো ঘটনা ছিল। ইফতেকার রাহান, আমি লাইভে আছি ভাই, প্লিজ এখন কল দিও না, আমি পরে কথা কইলাম। যাক, আমি আশা করব আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আত্মীয় স্বজন আছেন, তারা অন্তত আমার দিকে তাকাই। আমি কিন্তু নৌকা নির্বাচনের জন্য নামছি। আমি দলকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর আদর্শ সংগঠন শেখ হাসিনার আওয়ামী লীগকে ভালোবাসি, আমি সংগঠনকে ভালোবাসি। একটা সংগঠনের মার্কা। এই নৌকার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই নৌকার নেতৃত্বে অনেক কিছু হয়েছে। দেশে আজ পদ্মা সেতু আছে, আজকে আমরা একটা স্যাটেলাইটের মালিক। পুরো বাংলাদেশের কী অবস্থা এটা আপনারা দেখছেন। আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ফেসবুকে বেশিরভাগ সব আওয়ামী লীগের, ঠিক আছে? আমি অন্য কোনো দলের যদি কটূক্তি করার মতো লোক থাকে, আমি এমনিতে আনফ্রেন্ড করে দিই। কারণ আমার কথা হচ্ছে, সে কী লেখা আমার দলের বিরুদ্ধে আমি দেখলাম না, আমার জ্বললো না, আমি আনফ্রেন্ড করে দিই। দলের বিরুদ্ধে কেউ লিখলে আমি ডাইরেক্ট আনফ্রেন্ড করে দিই। তা আমি আশা করি আমার দলেরই আছেন সবাই মোটামুটি। কে জানি দু একজন যদি অন্য কোনো দল ইয়ে করেন, পছন্দ করেন, সেটা আপনার ব্যক্তিগত একটা। তবে আমার অনুরোধ থাকবে, দলীয় নেতাকর্মী যা আছেন, আপনারা আপনাদের আশেপাশে যা আছেন, আপনার বিপুরে যারা ভালোবাসেন, অন্তত শেখ হাসিনার ভালোবাসেন, নৌকারে ভালোবাসেন, আশেপাশে একটু বলবেন ভোটটা যেন নৌকার হয়। এবার কিন্তু আমাদের রুবেল ভাই প্রার্থী হওয়াতে তরুণ মেধাবী, শুধুমাত্র আমার মনে হয় যে কম বয়সের কারণে সে, আমার মনে হয় যে আমার দৃষ্টিকোণ থেকে, আমরা মানুষজনকে চিনি তো, এই রায়পুরে বড় হয়েছি তো, আমার মনে হয় ভোটটা একটু বাড়ছে। আপনারা একটু গাইডলাইন করলে, সবাই মিলি দলটা একটু গাইডলাইন করলে, যদি সবাই সবার একটু বলে যে না, রায়পুরটা একটু সুন্দর করি, একটু সাজাই ফেলুক একজন, তাহলে কিন্তু ভাই হয়ে যায়। উনি কাজ করতে পারবে, আমার দৃষ্টিকোণ থেকে উনি ভালো মানুষ। নৌকা ভোট দিবেন সবাই। 28শে ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রে দেখা হবে আশা করি ইনশাল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। দূরে যারা আছেন রায়পুরের ভোটার, যদি সম্ভব হয় চলে আসেন। প্রবাসী থাকলে মন থেকে দোয়া করেন আল্লাহর কাছে, কারণ না শুনে আল্লাহ সেটা কবুল করবে। কথা বলতেছি কথা বলতেছি কথা বলতেছি আমি লাইভে, ভাইয়া লাইভে কথা বলতেছি। আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে এদের মতো ছেলে, এদিকে তাকা, আস্তে অফ করা হয়েছে। তুমি দেখতে হবে না, লাইভে অনেকে আছে, তুমি কাকে দেখবা? এই যে এই ছেলেটা পথ শিশু। এদের মতো অনেক ছেলে মিছিলের মধ্যে সামনে আইসা জয় বাংলা স্লোগান চিল্লায়, পিছি পিছি।
মাঝে মধ্যে আওয়ামী লীগের অফিসে ঢুকে যায়, চলে আসে। আসসালামু আলাইকুম। সবাই সালাম দিবা, আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম, যাও। যাক, আমার আসলে আর কি বলবো, অনেক কথা মনের মধ্যে আসছে, যা আসছে তাই বলছি। আমার ভাই বন্ধু, শুভাকাঙ্ক্ষী, প্রিয় নেতৃবৃন্দু, সহযোদ্ধা, আমার সমাজের ভাই বন্ধু, আমার ক্লাসমেট, আমার সদ্য শিক্ষক মহোদয়, সবার কাছে আমি জাস্ট একটু দোয়া চাই, আমি যেন নিজের সামাল দিয়ে নিতে পারি, যেন সুন্দর ভবিষ্যৎটা করতে পারি। আমার জন্য একটু দোয়া করবেন, আমার দলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।